জয় ভবা পাঠ করছি। ভবা পাগলা পরমগুরু ভবা পাগলা তার জীবনী গ্রন্থ থেকে মাঝে মাঝেই ভবা পাগলার জীবনীর কথা বলে থাকি। এর আগে বলেছিলাম যে পাকুটিয়া ইংরেজি হাই স্কুলে বাংলাদেশের আমতা জেলায় আমতা গ্রামে সেখানে ভর্তি করিয়ে দিলেন তার বড় ভাই গিরিন। তা সেই কথা বলেছি। সেখানে দাঁড়িয়ে কিছুদিন আগে বাংলাদেশে আমি নিজে গিয়ে যে কক্ষতে ভবা পাগলা পড়াশোনা করতেন, অর্থাৎ ক্লাস 4-এ 3, 4, 5 পড়েছিলেন সেখানে, তা সেখানেও বর্ণনা করেছি। পরবর্তী বর্ণনাটা পড়ছি। ভবেন দাদা স্কুলে পড়তেন বটে, কিন্তু তার মন সবসময় পড়ে থাকতো বাড়ির দিকে। জ্যেষ্ঠ ভ্রাতা গিরিন জোর করেই ভবেন দাদাকে স্কুলে ও ছাত্রাবাসে ভর্তি করিয়ে রেখেছিলেন। 5 বছর বয়স থেকে ভবেন দাদার নিজের বাড়িতে মা কালীর মূর্তি গড়া, পূজা অর্চনা, সেবা, শান্তি প্রভৃতি নিয়ে ব্যস্ত থাকতেন। স্কুলে বসে সেসবই চিন্তা করতেন, ভাবতেন বুঝিবা বাড়িতে মায়ের পূজার বিঘ্ন ঘটছে, অসুবিধা হচ্ছে। যখনই এরূপ ভাবনা মনে বেশি উদয় হতো, তখনই তিনি কাউকে কিছু না বলে সোজা আমতা চলে যেতেন। 8-10 দিন, কখনো কখনো 15 দিন পর্যন্ত বাড়িতে কাটিয়ে হঠাৎ একদিন আবার ছাত্রাবাসে চলে আসতেন। কয়েকদিন মাত্র থেকে আবার চুপি চুপি বাড়ি চলে যেতেন। এর জন্য মাস্টারমশাইরা কিন্তু তেমন রাগ করতে পারতেন না। দেবেন দাদা ও ভবেন দাদা দুই ভাইয়ের স্বভাব এমনই কোমল ও মধুর ছিল যে তাতে প্রত্যেকেই আকৃষ্ট হতেন। মাস্টারমশাইরা বড়জোর বলতেন, না বলে এভাবে আর কখনো চলে যেও না। কেমন? ভবেন দাদা চুপচাপ দাঁড়িয়ে থাকতেন, ভালো মন্দ কোনো জবাব দিতেন না। কোনো দিন মাস্টারমশাইকে তখন 2-4টি গান শুনিয়ে দিতেন। ভবেন দাদা এমনই ভাব ও ভঙ্গিতে গান গাইতেন, তা শুনে শিক্ষকগণও মুগ্ধ না হয়ে পারতেন না। তাছাড়া মাস্টারমশাইদের প্রত্যেকেই ভবেন দাদাকে খুব ভালোবাসতেন। ভবেন দাদা মানে এখনকার আমরা যাকে ভবা পাগলা বলে চিনি। ভবেন দাদা নিয়ে এলেন মাতৃনামের জোয়ার। শুধু মাতৃনামই গাইতেন না, কৃষ্ণের গানও গাইতেন। ক্রমে ক্রমে মাস্টারমশাই এবং ছাত্রদল সকলেই ভবেন দাদার নানা বিদ্যার পরিচয় পেতে লাগলেন। বিস্ময়ের মাত্রাও ছাত্র শিক্ষক সবার বৃদ্ধি পেতে থাকলো। তিনি বেহালা বাজাতেন, এসরাজ বাজাতেন, হারমোনিয়ামে তো কথাই নেই। আর এমন এক নতুন ধরনের বাজাতেন যা কেউ কোনোদিন দেখেননি। ভবেন দাদা সবই তুলনাবিহীন। বেহালা বাজনায় ভবেন দাদার নাম এমন ছড়িয়ে পড়ল যে কলকাতায় বড় বড় যাত্রার দল, জমিদার বা অন্য কোনো বড় লোকের বাড়িতে এলে তারা খুব সমাদর করে ভবেন দাদাকে আসরে নিয়ে যেতেন শোনাবার জন্য। কেউ গতির খাতির করে 50 টাকা পর্যন্ত পারিতোষিক দিতেন। সোনার পদকও পেয়েছেন তিনি। 50 টাকা তখনকার দিনে, চিন্তা করুন। এরপর ছিল ভবেন দাদা ছবি আঁকা, অন্যান্য শিল্পকর্মের হাত। সবই অদ্ভুত, সবই অতুলনীয়। এত দ্রুত ছবি আঁকতেন তিনি, আর এমন নিখুঁত বড় বড় শিল্পীরাও তার কল্পনা করতে পারতেন না। আমাকেও তিনি যখন শেষ জীবনে চিঠি লিখতেন, তা পোস্টকার্ডের একটা সাইডে একটু ফাঁকা জায়গায় একটা ছবি এঁকে দিতেন, একটা ময়ূর, একটা পাখি, একটা কিছু ছবি এঁকে দিতেন। তার এমনই একটা স্বভাব ছিল। যাই হোক, সেটা সঙ্গে সঙ্গে বলে যাচ্ছি আমার বর্তমান প্রত্যক্ষদর্শী হিসেবে তাকে দর্শন করে যেটুকু পেয়েছি। একদিন ছাত্রাবাসের বারান্দায় বসে ভবেন দাদা বাঁশের টুকরো, মাটির প্রভৃতি দিয়ে একদিন মা কালীর মূর্তি তৈরি করতে লেগেছিলেন। ভূগোলের মাস্টারমশাই দেখে বললেন, তুমি কি করছো ভবেন? একটা গ্লোব তৈরি করো না। ভূগোলের মাস্টারমশাই দেখে বললেন, মাস্টারমশাই গ্লোবটা যা তার। ভবেন বলছেন, গ্লোবটা যা তার মাস্টারমশাই, আমি তো তাকেই তৈরি করছি স্যার। অর্থাৎ এই গ্লোব, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড আপনি তৈরি করতে বলছেন, কিন্তু এই গ্লোবটা যে করেছে
এই বিশ্বব্রহ্মাণ্ডটা যার, আমি তো সেই মাকে তৈরি করছি। মা কত বড় দর্শন, চিন্তা করা যায়। বস্তুতপক্ষে প্রত্যেকটি ব্যাপারেই ভবেন দাদা মাস্টারমশাইয়ের কাছে আলোচনার এক বিশেষ পাত্র হয়ে উঠলেন। এর পরবর্তী ঘটনা আগামীকাল আপনাদের শোনাবো। জয় বাবা, সবাই ভালো থাকবেন, একটু শেয়ার করবেন, একটু সবাইকে শোনাবেন। ভবপাগলার জীবন কথা এ অমূল্য সম্পদ, এর থেকে অনেক শিক্ষণীয় আছে আমাদের। আসুন, আবার আগামীকাল দেখা হবে। জয় বাবা।